নমস্কার, দেখছেন দেশের কথা দশের কথা, সঙ্গে রয়েছে আমি সমাদ্রতা। ওয়ার্ম আপ শেষ। দিল্লির লক্ষ্যে এবার কোন রণকৌশল? তৃণমূল সুপ্রিমোর দিল্লি পৌঁছানোর আগে থেকেই রাজধানীর আনাচে কানাচে আলোচনার ঝড়। আগামী 4 দিন জাতীয় রাজনীতির লাইমলাইট এখন মমতা বন্দ্যোপাধ্যায়। 21শে জুলাইয়ের মঞ্চ থেকেই দিল্লি চলোর ডাক দিয়েছিলেন। শহীদ দিবসকে পৌঁছে দিয়েছেন জাতীয় স্তরে। রাজ্য ছাড়িয়ে বিভিন্ন রাজ্যে মঞ্চ বেঁধে জাতীয় রাজনীতির অলিন্দে ইতিমধ্যেই তোলপাড় শুরু মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবার নিজেই পৌঁছে গেলেন দিল্লিতে। যে সফরের দিকে তাকিয়ে গোটা দেশ, যে সফর নিয়ে জোর চর্চা রাজধানীর অলিন্দে। কেন এত গুরুত্বপূর্ণ এই সফর? বিধানসভায় মানুষের রায় নিরঙ্কুশ জয়ের পরে তৃণমূল সুপ্রিমো ইঙ্গিত দিয়েছিলেন এবার লক্ষ্য দিল্লি। ঠিক দিল্লি সফরের আগে সংসদীয় কমিটির প্রধান ঘোষণা করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। সব তৃণমূল সাংসদরা এখন দিল্লিতেই। পেগাসাস ইস্যুতে রোজই সংসদে সুর চড়াচ্ছেন। পেগাসাস ইস্যুতে কংগ্রেস হাইকমান্ড অভিষেকের পাশে থাকার বার্তাও দিয়েছে। মমতা পৌঁছতে তার সঙ্গে দেখাও করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অধিবেশন চলাকালীন মমতা দিল্লি সফর নিঃসন্দেহে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। আপাতত মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সফরসূচি পাওয়া যাচ্ছে, 27শে জুলাই সংসদে যাওয়ার কথা, 28শে জুলাই বিকেল 4টে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক, 28শে জুলাই বঙ্গভবনে বিজেপি বিরোধী নেতাদের সঙ্গে বৈঠক, রাষ্ট্রপতির সঙ্গেও সাক্ষাতের সম্ভাবনা। তবে মমতার দিল্লি সফরকে বিন্দুমাত্র আমল দিতে নারাজ বিজেপি। অপোজিশনের ফেস কে সেটা আমরা ঠিক করতে পারি না। অনেক চেষ্টা হয়েছে, হতে পারে যে কোনো পার্টিতে আজকে সেরকম নেতা নাই, তাই মমতা ব্যানার্জি যেহেতু তৃতীয়বার মুখ্যমন্ত্রী, তাকে ধরে নিয়ে আসা হচ্ছে। পশ্চিমবাংলার কী অবস্থা করেছেন উনি? ভারতের লোক যদি পশ্চিমবাংলার বাস্তব অবস্থা জানতে পারে, শিউরি উঠবে। তারা চাইবে না যে এরকম কোনো লোককে প্রধানমন্ত্রী হোক। আর পশ্চিমবাংলার মানুষও সেই সুযোগ ওনাকে দেবেন না যে দিল্লি আসবেন। গতবারে 34 থেকে 22 হয়েছে, এবারে আরও অবস্থা খারাপ হবে। দিল্লি যাওয়ার আগে পেগাসাস তদন্তে কমিশন গঠন, কৃষকদের পাশে থাকার বার্তা, শহীদ স্মরণকে দেশ জুড়ে ছড়িয়ে দেওয়ার প্রয়াস, এসবই বিরোধী ঐক্য মঞ্চ প্রস্তুতির আগের গৌরচন্দ্রিকা বলেই মত রাজনৈতিক মহলের। দিল্লি যাওয়ার আগেই জাতীয় রাজনীতির লাইমলাইট কেড়ে নিয়েছেন। এবার খেলা হবে কোন রণকৌশলে, সেদিকেই তাকিয়ে দেশ। রিপাবলিক বাংলা। দিল্লি যাওয়ার আগেই কেন্দ্রের ওপর চাপ বাড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফোনে আড়ি পাতা কাণ্ডে প্রথম তদন্ত কমিশন গঠন কোনো রাজ্যে। জোট ঐক্যের লক্ষ্যে বিরোধিতার সুর চড়াতেই কমিশন গঠন বলে মত রাজনৈতিক মহলের একাংশের। তবে এই কমিশনকে পাত্তা দিতে নারাজ বিজেপি। কমিশন অন এনকোয়ারি অ্যাক্ট আজকে অ্যাপ্রুভ হয়ে গেল ক্যাবিনেটে, এবং ক্যাবিনেট মিনিটসও সই হয়ে গেছে। আমরা মিস্টার লকুর সাহেবকে এবং জ্যোতির্ময় ভট্টাচার্যকে আমরা বলবো তারা ইমিডিয়েট জয়েন করে এই ব্যাপারে এনকোয়ারি ইনভেস্টিগেশন যা যা করার তারা করবেন। যৌথ সংসদীয় কমিটি গঠন করে ফোনে আড়ি পাতা কাণ্ডে তদন্ত হোক, এই দাবিতে উত্তাল হয়েছে সংসদ। পেগাসাস রিপোর্ট কেড়ে নেওয়ার জেরে সাসপেন্ড করা হয়েছে তৃণমূল সাংসদ শান্তনু সেনকে। সংসদ মুলতবির জেরে অধিবেশনের ভিতরের বিক্ষোভ ছড়িয়েছে সংসদ চত্বর জুড়ে। বার্তা পরিষ্কার, পেগাসাস ইস্যুতে বিনা যুদ্ধে সূচগ্র মেদিনী ছাড়বে না তৃণমূল। বিশেষ করে জাতীয় রাজনীতিতে যখন বড় যুদ্ধের মঞ্চের মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। দেশে প্রথম তদন্ত কমিশন গঠন করে সেই যুদ্ধেই তৃণমূল এক ধাপ এগিয়ে গেল বলে মনে করছে রাজনৈতিক মহল। পথ দেখিয়েছেন, বাকিদেরও সেই পথে চলার ডাক দিয়েছেন। যদি কেউ না জাগে তাকে জানাতে হয়। আমাদের এই ছোট্ট পদক্ষেপ আশা করি অন্যান্য সকলকে জানাবে। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি এম.ভি. লাকুর এবং কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্যের নেতৃত্বে গঠিত কমিশন পশ্চিমবঙ্গের রাজনৈতিক নেতাসহ কাদের ফোনে আড়ি পাতা হয়েছে তা তদন্ত করে দেখবে। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে কমিশনকে আমল দিতে নারাজ বিজেপি পাল্টা আক্রমণের সুর চড়িয়েছে। As far as Bengal is concerned, there is a lot more burning issues like the post-poll violence, the several COVID vaccination scams that have happened. She should spend time investigating on it and not overreach. শুধুমাত্র রাজ্যের নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগের তীর অন্যদিকে ঘুরিয়ে দিতে অধিবেশনে অস্থিরতা তৈরি করবার কারণে আজকে যে পরিস্থিতি রাজ্যের মুখ্যমন্ত্রী তৈরি করলেন বা তৃণমূল কংগ্রেস তৈরি করবার চেষ্টা করছে, সারা ভারতবর্ষে অপ্রাসঙ্গিক হয়ে যাওয়া কিছু রাজনৈতিক শক্তিকে নিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতি সচেতন মানুষ তার বিচার করবেন।
ঠিক দিল্লি সফরের আগে কমিশন গঠনের সিদ্ধান্তে রাজধানীর অলিন্দে তো বটেই, জাতীয় সংবাদ মাধ্যমের আগ্রহের জায়গা থেকেও মমতা বন্দ্যোপাধ্যায়কে বেশ খানিকটা এগিয়ে রাখবে বলেই মত রাজনৈতিক মহলের। রিপাবলিক বাংলা। পেগাসাস ইস্যুতে অস্বস্তি বাড়াতে এবার আন্দোলন আরো জোরালো করতে মরিয়া ঘাসফুল শিবির। গুজরাট, উত্তরপ্রদেশ, ত্রিপুরার মতো বিজেপি শাসিত রাজ্যে আন্দোলনে জোর দিচ্ছে ঘাসফুল শিবির। পেগাসাস ইস্যুতে উত্তাল সংসদ। বাদল অধিবেশনে সংসদের উভয় কক্ষেই সরব হচ্ছে বিরোধীরা। এবার এই ইস্যুতে সর্বভারতীয় স্তরে আরও কোমর বেঁধে নামতে চলেছে তৃণমূল কংগ্রেস। সূত্রের খবর, এই ইস্যুতে বিজেপি শাসিত রাজ্য ত্রিপুরা, উত্তরপ্রদেশ, গুজরাটে ঝাঁঝ বাড়াতে চাইছে তৃণমূল। 2024 লোকসভা ভোটকে মাথায় রেখে মোদী বিরোধিতায় জাতীয় রাজনীতিতে আরও প্রাসঙ্গিক হতে মরিয়া তৃণমূল। 2019 সালে যদি কংগ্রেস তার সর্বভারতীয় ক্ষেত্রে দিল্লির রাজনীতিতে দায়িত্ব পালন করতে পারত, তাহলে এতগুলো এমপি নিয়ে নরেন্দ্র মোদী এইভাবে আসতেন না। কংগ্রেস ফেল করেছিল বলেই এসেছে। আবার নরেন্দ্র মোদীকে যে রুখে দেওয়া যায় সেটা মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়েছেন। ফলে বিজেপি শক্তির যে একটা বিকল্প ভাবনা, সেখানে বিধানসভা নির্বাচনের পর মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাংলা মডেল এটা একটা ভর কেন্দ্র হয়ে গিয়েছে। এই ইস্যুতে আলোচনা চেয়ে সোমবার লোকসভা স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করেন তৃণমূলের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। রিপাবলিক বাংলা। পেগাসাস ইস্যুতে এদিনও দফায় দফায় উত্তপ্ত হয় সংসদ। অধিবেশন শুরুর আগে বিজেপি বিরোধী রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খার্গে। অন্যদিকে অধিবেশন সুষ্ঠুভাবে চালানো নিয়ে এদিন লোকসভা স্পিকারের সঙ্গে বৈঠক করেন অমিত শাহ, প্রহ্লাদ যোশীরা। একদিকে নয়া কৃষি আইন প্রত্যাহার, অন্যদিকে পেগাসাস ইস্যু। বাদল অধিবেশনের শুরু থেকেই বিরোধীদের সুর চড়ছে সপ্তমে। মঙ্গলবারও অধিবেশন শুরুর আগে বিজেপি বিরোধী দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খার্গে। करना चाहते हैं, हम पूछे हैं, उसके लिए हम सभी लोग लड़ रहे हैं। मुझे खुशी इस बात की है कि सभी पार्टी के नेता लोग एक होकर आज सुबह 10 बजे मेरे रूम में मिलकर तय किए कि इस मुद्दे को एक होकर उठाएंगे, लड़ते रहेंगे और लोगों के आज़ादी के लिए और देश के संविधान के लिए बचाने के लिए और आर्टिकल 19(1)(a) के तहत जो लोगों को सुरक्षित और संरक्षण मिलना चाहिए, उसके लिए भी हम। কংগ্রেস সাংসদ শশী থারুরের অভিযোগ, অধিবেশন চলাকালীন সরকার পেগাসাস সহ বিভিন্ন ইস্যুতে আলোচনা করতে চাইছে না। वो लोग जो इस हफ्ते के जो एजेंडा आइटम सर्कुलेट किए हैं उसमें तो पेगासस नहीं मेंशन किया है, ना कोविड मैनेजमेंट लोकसभा में कुछ वो बताना नहीं चाहते हैं, ना वैक्सीन पॉलिसी, ना हमारे जो पेट्रोल डीजल के दाम बढ़ते बढ़ते जा रहे हैं उसकी भी कोई चर्चा नहीं है। तो वो अपने ही बिजनेस करना चाहते हैं और विपक्ष चाहते हैं कि देश का काम हो जाए, और देश का काम होने के लिए सरकार को तैयार होनी चाहिए हमारे साथ ये ऐसे बहस करने के लिए। अगर सरकार आके बताएं कि देखिए पेगासस मामले में हम 3 घंटे की डिस्कशन करेंगे, हम आपके प्रश्नों के लिए जवाब देने के लिए तैयार हैं, तो हस जरूर चलेगा। বিরোধীদের তুমুল হট্টগোলের জেরে এদিনের মতো মুলতুবি হয় সংসদের উভয় কক্ষই। অন্যদিকে এদিন অমিত শাহ, প্রহ্লাদ যোশী ও ধর্মেন্দ্র প্রধান লোকসভা স্পিকার ওম বিড়লার সঙ্গে সাক্ষাৎ করেন। রিপাবলিক বাংলা। কৃষক বিরোধী বিলের প্রতিবাদে এবার ট্রাক্টর চেপে সংসদে রাহুল গান্ধী। কৃষকদের কণ্ঠরোধের চেষ্টা করলে আরো বড় বিক্ষোভের হুঁশিয়ারিও দিলেন। কৃষি বিলের প্রতিবাদে ক্ষোভের সুর চড়ছে কৃষক সংগঠনেরও। কৃষক বিরোধী বিলের বিরুদ্ধে এবার পথে রাহুল গান্ধী। হেঁটে বা গাড়িতে নয়, একেবারে ট্র্যাক্টর চালিয়ে কৃষি বিল নিয়ে ফের একবার কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি। শিল্পপতিদের স্বার্থে কৃষকদের কণ্ঠরোধের অভিযোগে ফের সরব রাহুল গান্ধী। সংসদে কেন কৃষি বিল নিয়ে আলোচনা হচ্ছে না সেই প্রশ্নও তোলেন তিনি। 2-3 জন শিল্পপতির স্বার্থেই এই কৃষি বিল। हम जो किसानों का मैसेज है उसको हम पार्लियामेंट तक लाए हैं। पार्लियामेंट में इसके बारे में चर्चा नहीं करने देते हैं
किसानों को दबा रहे हैं, हिंदुस्तान के सब किसानों को दबा रहे हैं, इसलिए हम यहाँ ट्रैक्टर पे आए हैं। काले कानून है, इनको वापस लेना पड़ेगा। मैं किसानों का मैसेज देना चाहता हूँ, ये किसानों का मैसेज है, इसीलिए मैं इसको यहाँ लाया हूँ। ये 2-3 बड़े उद्योगपतियों के फायदे के लिए है। पूरा हिंदुस्तान जानता है कि किसके लिए ये किया जा रहा है। ये किसानों के फायदे के लिए नहीं है कानून, और इन कानून को वापस लेना पड़ेगा। বসে নেই কৃষকরাও। একদিকে সংসদ থেকে মাত্র 150 মিটার দূরে চলছে কৃষক বিক্ষোভ, 200 কৃষকের কিষাণ সংসদ চলছে। পাশাপাশি 15ই আগস্ট বিক্ষোভের সুর আরো চড়ানোর পরিকল্পনায় বিক্ষুব্ধ কৃষকরা। হরিয়ানার জিন্দ শহরে স্বাধীনতা দিবসে ট্র্যাক্টর র্যালি করার সিদ্ধান্ত নিয়েছেন কৃষক নেতারা। জিন্দ শহরে কোনো বিজেপি নেতাকে জাতীয় পতাকা তুলতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি তাদের। সব মিলিয়ে কৃষক বিক্ষোভের সুর চড়ছে দেশ জুড়ে। রিপাবলিক বাংলা। ভোট কুশলী প্রশান্ত কিশোরের টিমকে আটকে রাখার অভিযোগ উঠল ত্রিপুরায়। ত্রিপুরার একটি হোটেলে তাদের আটকে রেখে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ তৃণমূলের। সমীক্ষার কাজে ত্রিপুরায় পিকের সংস্থা আইপ্যাক। মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের রাজ্যে এবার হেনস্থার শিকার হতে হলো এই সংস্থার কর্মীদের, এমনই অভিযোগ। আগরতলার একটি হোটেলে তাদের আটকে রেখে পুলিশ দিয়ে হেনস্থা করা হয় বলে অভিযোগ। প্রশান্ত কিশোরের আইপ্যাকের যে টিম আগরতলায় এসছে, ওনারা একটি হোটেলে অবস্থান করছে। সেখানে রাত 1টা থেকে পুলিশ গিয়ে নজিরবিহীনভাবে রুটিন মাফিক চেক আপের নাম করে এখন বেলা 3:30 ওনাদেরকে আটকে রেখেছেন। আইপ্যাক কর্মীদের হেনস্থা নিয়ে সরব এ রাজ্যের তৃণমূল নেতৃত্ব। সমীক্ষায় বাস্তব ছবি যাতে ধরা না পড়ে সেই কারণেই বাধা বলে অভিযোগ তৃণমূল নেতৃত্বের। আজ যারা ত্রিপুরার আর্থসামাজিক পরিস্থিতির সমীক্ষা করতে গিয়েছেন তাদের আটকে রাখা হচ্ছে কেন না, তাহলে ধরা পড়ে যাবে ত্রিপুরার আসল চেহারাটা কি। যদিও এই অভিযোগ অবশ্য অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব। 2021-এর মিশন বেঙ্গল সফল হয়েছে পিকের, এবার কি লক্ষ্য মিশন ত্রিপুরা, এমন জল্পনাও সামনে আসছে। রিপাবলিক বাংলা। পদত্যাগ করলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা। সোমবার বিকেলে রাজভবনে রাজ্যপালের কাছে ইস্তফাপত্র দেন। পদত্যাগপত্র জমা দেওয়ার পর নরেন্দ্র মোদী, অমিত শাহ ও জেপি নাড্ডাকে ধন্যবাদ জানান তিনি। সোমবারই দ্বিতীয় বর্ষপূর্তি হয় ইয়েদুরাপ্পা সরকারের। এদিনই মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন বিএস ইয়েদুরাপ্পা। এদিন টুইটে ইয়েদুরাপ্পা লেখেন, গত 2 বছর ধরে দায়িত্ব পালন করতে পেরে আমি গর্বিত। আমি সিদ্ধান্ত নিয়েছি কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেব। কর্ণাটকবাসীকে আমার ধন্যবাদ। মুখ্যমন্ত্রী হওয়ার সুযোগ দেওয়ার জন্য আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং জেপি নাড্ডার প্রতি কৃতজ্ঞতা ভাষায় প্রকাশ করতে পারবো না। এদিন পদত্যাগের পর আবেগপ্রবণ হয়ে পড়েন 78 বছর বয়সী ইয়েদুরাপ্পা। বিজেপির রীতি অনুযায়ী 75 বছরের ঊর্ধ্বে নেতাদের বড় পদে রাখা হয় না। লিঙ্গায়ত সম্প্রদায়ের জনপ্রিয়তার চাপে 2 বছর আগে ইয়েদুরাপ্পাকে কর্ণাটকের মুখ্যমন্ত্রী করা হয়। গত 2 বছরে করোনা বন্যা পরিস্থিতিতে সরকার কি পরিস্থিতিতে কাজ করেছে তা জানান তিনি। একই সঙ্গে তিনি এও জানান, দলের সংগঠন মজবুত করতে নেতৃত্বের নির্দেশ মেনে কাজ করবেন। রিপাবলিক বাংলা। নতুন করে উত্তপ্ত অসম মিজোরাম সীমান্ত। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দাবি, সংঘর্ষে মৃত্যু হয়েছে অসম পুলিশের 6 জওয়ানের। পরিস্থিতি নিয়ন্ত্রণে 2 রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার সন্ধ্যায় টুইটারে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, অসম পুলিশের 6 বীর জওয়ান মারা গিয়েছেন। সংবিধান স্বীকৃত অসম মিজোরাম সীমান্ত রক্ষার সময় মারা গিয়েছেন। শোকাহত পরিবারের প্রতি গভীরভাবে সমবেদনা জানাচ্ছি। অসম মিজোরাম সীমান্ত সমস্যা দীর্ঘদিনের। 2 দিন আগেই উত্তর পূর্বের রাজ্যগুলির সঙ্গে বৈঠকের সমস্যা মেটাতে অমিত শাহ বৈঠক করেন 2 রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে। কিন্তু বরফ যে গলেনি তার প্রমাণ মিলল সোমবারই। অসম মিজোরাম সীমান্তে নতুন করে সংঘর্ষ শুরু হলো। অসমের কাছাড় ও মিজোরামের কোলাশিব জেলার সীমান্তে সংঘর্ষে ফের উত্তাপ ছড়িয়েছে 2 রাজ্যেই। মিজোয় আপনাদের উপর আক্রমণ করছে। কোন সময় ঘটনাটা হয়েছে? 11টা, 11:30। আচ্ছা, তুমি যখন হয়েছে নি এসপি স্যার যখন হয়েছে, আচ্ছা, এবারে 10 জন যখন হয়েছে আমরা তো গুলি লাগছে। পাবলিকে কি বন্দুক দিনি? আচ্ছা, এমনি কতজন ড্রাইভার বা জখম হয়েছে অনুমানিক? তোমার উপরে গুলি লাগছে। পাবলিকে মারছে।
মেজো মুখ্যমন্ত্রী জোরামথাং ও অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দুজনকেই ফোন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য অনুরোধ করেন দুজনকেই। রিপাবলিক বাংলা। শিল্পপতি বিজয় মালিয়াকে দেউলিয়া ঘোষণা করল লন্ডনের হাইকোর্ট। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নেতৃত্বে সরকারি ব্যাংকগুলির মামলার তার পরিপ্রেক্ষিতেই লন্ডন আদালতের এই ঘোষণা। শিল্পপতি বিজয় মালিয়াকে দেউলিয়া ঘোষণা করা হলো। আরও একবার জানিয়ে রাখতে চাইব, শিল্পপতি বিজয় মালিয়াকে দেউলিয়া ঘোষণা করল লন্ডনের হাইকোর্ট। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নেতৃত্বে সরকারি ব্যাংকগুলির করা মামলার প্রেক্ষিতে এই রায় দিয়েছে লন্ডন আদালত। বিজয় মালিয়াকে দেউলিয়া ঘোষণা করা হলো। আরও একবার জানিয়ে রাখতে চাইব, শিল্পপতি বিজয় মালিয়াকে দেউলিয়া ঘোষণা করল লন্ডনের হাইকোর্ট। বিস্তারিত জানবো আমাদের সিনিয়র নিউজ এডিটর ময়ূক রঞ্জন ঘোষের কাছ থেকে। ময়ূক, এক্ষেত্রে কি মালিয়ার সম্পত্তি বিক্রি করে ঋণ আদায় আরো অনেক বেশি সহজ হয়ে যাবে? একদমই তাই সমাজে, যেমনটা বললে তুমি, ঋণ উদ্ধারের ক্ষেত্রে ব্যাংকগুলি আরো এক ধাপ এগিয়ে গেল এবং বিরাট ধাক্কা বিজয় মালিয়ার ক্ষেত্রে দাঁড়িয়ে। যদিও আমরা সূত্র মোতাবেক যে খবর পাচ্ছি, লন্ডন হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করবেন লিকার ব্যালেন মালিয়া। তুমি জানো যে এর আগেও একাধিক অ্যাপিল করা হয়েছে, কিন্তু শেষমেশ হয়তো বিজয় মালিয়া এবার অনেকটাই দেওয়ালে পিঠ থেকে গেল বলে খবর। বলে রাখা ভালো, আজও দেশে ফেরানো যায়নি এই বিজয় মালিয়া ছাড়াও মেহুল চোকসি এবং নীরব মোদীকে দেশে ফেরানো যায়নি এবং তা নিয়ে যথেষ্ট রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে, যথেষ্ট রাজনৈতিক পর্দা তৈরি হয়েছে। ধন্যবাদ ময়ূক। দেশে ফিরলেন রূপর মেয়ে, বিমানবন্দরেই তাকে সাদর অভ্যর্থনা। নিজের মাটিতে ফিরে ভালোবাসা পেয়ে আবেগে ভাসলেন মীরাবাই চানু। অলিম্পিকের রূপজয়ের পর দেশে ফিরলেন সোনার মেয়ে মীরাবাই চানু। বিমানবন্দরে ফিরতেই উষ্ণ আদরে ঘরের মেয়েকে বরণ করে নিল দেশ। বিমানবন্দরে পা রেখেই আবেগে ভাসলেন চানু। ভারত মাতা কি জয় স্লোগানে বিমানবন্দরের লাউঞ্জে তখন এক টুকরো দেশের কোলাজ। বিমানবন্দরের কর্মীদের উল্লাস ছিল দেখার মতো। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল গোটা বিমানবন্দর চত্বর। पूरा भारतवासियों की डेडिकेट करना चाहती हूँ मैं। पूरा भारत में जो भी खिलाड़ी और मेरे लिए उन्होंने प्रे किया है, प्यार दिया है, तो उन सब के लिए मैं ये डेडिकेट करना चाहती हूँ। এদিকে সংবাদ সংস্থা সূত্রের খবর, রুটিন ডোপ টেস্টে ডাকা হয়েছে সোনাজয়ী চীনা ভারোত্তোলক জিহুই হাওকে। যদি ডোপ টেস্টে তিনি ব্যর্থ হন, তাহলে ভারতের সোনার মেয়ের ঝুলিতে সত্যি সত্যি সোনা আসার সম্ভাবনাও প্রবল। রিপাবলিক বাংলা। তবে সোমবার দিনটা ভারতের জন্য অলিম্পিকে আশা ভঙ্গের দিন ছিল। ব্যর্থ হলেন মনিকা বাত্রা, সুতীর্থা মুখার্জিরা, হারলেন পুরুষদের তীরন্দাজরাও। মঙ্গলবার জয়ের লক্ষ্যে নামছেন শরদ কমল। হকিতে ভারতের প্রতিপক্ষ স্পেন। অলিম্পিকের সপ্তাহের শুরুর দিনটা ভালো কাটল না ভারতীয় অ্যাথলিটদের। ব্যর্থ হলেন একের পর এক খেলোয়াড়। পদকের সম্ভাবনা তৈরি হয়েছিল মনিকা বাত্রার উপর, কিন্তু 27 মিনিটের লড়াইয়ের শেষে 4-0 গেমে বিদায় নিলেন বাত্রা। দশম বাছাই সাফিয়া পালকোনোভার বিরুদ্ধে স্ট্রেট সেটে হারলেন তিনি। বাত্রাই নন, হারলেন সুতীর্থা মুখার্জিও। অলিম্পিকের সিঙ্গলস থেকে বিদায় নিলেন তিনি। লন টেনিসে ভারতের হয়ে ইতিহাস তৈরি করেও বিদায় নিলেন সুমিত নাগাল। দানিয়াল মেদভেদের বিরুদ্ধে কোর্টে দাঁড়াতেই পারলেন না নাগাল। তীরন্দাজিতে দলগত ইভেন্টে ব্যর্থ ভারতীয় তীরন্দাজরা। দক্ষিণ কোরিয়ার কাছে 6-0 গেমে হারলেন ভারতীয় তীরন্দাজরা। ব্যাডমিন্টনে ব্যর্থতা বজায় রাখলেন চিরাগ শেট্টি ও রনকি রেড্ডি জুটি। ইন্দোনেশিয়া জুটির কাছে হারলেন তারা। ফেন্সিংয়ে ভবানী দেবী হারলেন ফরাসি ফেন্সার মনন ব্রুনিটের কাছে। তবে এসবের মধ্যেও ভালো খবর একটাই, মঙ্গলবার ফের নতুন আশার প্রদীপ জ্বালিয়ে অলিম্পিকের পদক জয়ের লক্ষ্যে নামছেন ভারতীয় অ্যাথলিটরা। এক নজরে দেখে নেওয়া যাক মঙ্গলবার কে কোন ইভেন্টে পদক জয়ের লক্ষ্যে নামছেন। ভারতীয় হকি দলের তৃতীয় ম্যাচ স্পেনের বিরুদ্ধে। দ্বিতীয় সুযোগ ব্যাডমিন্টনে চিরাগ শেট্টি ও রনকি রেড্ডি জুটি ফের কোর্টে নামছেন। ব্যাডমিন্টনের প্রতিপক্ষ ব্রিটেনের ভেন্ডি লানে জুটি। পুরুষদের টেবিল টেনিসে সিঙ্গেলসে আশা শরদ কমল আছেন। পুরুষদের টেবিল টেনিসে সিঙ্গেলসে প্রতিপক্ষ চীনের মা লং। লড়াইয়ে রয়েছেন বক্সার মেরি কম। আগামী 29 জুলাই ফের রিংয়ে নামছেন মেরি। চানুর পর ভারতের পদক জয়ের অন্যতম দাবিদার মেরি কমের গলায় পদকের স্বপ্ন দেখছে আসমুদ্র হিমাচল। রিপাবলিক বাংলা।